আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি গতকালকে একটা ভিডিও করছি। ভিডিও করার পরে আমার এখানে বৃষ্টি হওয়ার কারণে, ঢাকায় যেহেতু বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পর আর অনেক সময় কারেন্ট আসে নাই, যার ফলে ভিডিওটা শেষ করতে পারিনি। তারপরেও আমি অনলাইনে দিয়ে দিছি ফেসবুকে। তো আজকে আবার বসলাম, ওই প্রসঙ্গটা নিয়েই বসলাম। তো একটা কথা, আপনারা এই ভিডিওটা আমার মনোযোগ দিয়ে সবাই একটু শুনবেন, কারণ আমি ওই রকম সোশ্যাল মিডিয়াতে যে একদম পারফেক্ট কোনো ইউটিউবার বা সাংবাদিক আমি কোনো কিছুই না। আমি একজন সাধারণ মানুষ, সাধারণ একটু সবার মতো আইডি চালাই। তো একটা ইউটিউব চ্যানেল আছে, আমার আইডিয়া আছে, একদম নতুন। আমি জানি না ইউটিউব কীভাবে চালায়, কেবল জানতেছি, শিখতেছি। যাই হোক, আমার আজকের বিষয়টা হলো উচিত কথায় বন্ধু বেজার আর গরম ভাতে বিড়াল বেজার। এই জিনিসটা কিন্তু আসলে বাস্তব। আপনি যদি বিড়ালকে গরম ভাত দেন, তাহলে কিন্তু বিড়াল খাবে না, কারণ গরম জিনিস বিড়াল খাইতে পারে না। আর যদি উচিত কথা বলেন, তাহলে কিন্তু বন্ধু আর বন্ধু থাকে না, বন্ধু বেজার হয়ে যায়, বন্ধু শত্রুতে পরিণত হয়ে যায়। তা এটা দিয়ে আমি শুরু করতেছি। তো এই 2 দিন থেকে যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল হয়ে গেছে যে মিটফুড হাসপাতালের ভিতরে একটি মানুষকে যেভাবে মারা হলো, সেই প্রসঙ্গটা নিয়ে আমি এই ভিডিওটা করতেছি। তো আমি প্রথমেই বলবো যে আমাদের দেশটা আজকে স্বাধীন হয়েছে কত বছর হয়েছে আপনারা জানেন। স্বাধীন হওয়ার পরে মানুষ কিন্তু স্বাধীনতা ভোগ করতে পারে না। স্বাধীনতা তারাই ভোগ করে যারা ক্ষমতাবান, যারা এই দেশের সরকার থাকে বা পুলিশ, বড় বড় পুলিশ প্রশাসনের লোক, বড় বড় হেডামালা যারা আছে, তারাই কিন্তু এই দেশের যারা ক্ষমতা নিয়ে থাকে, তারাই কিন্তু স্বাধীনতা ভোগ করে। সাধারণ মানুষ যারা ব্যবসায়ী আছে, সাধারণ মানুষ আছে, তাদের 1 মিনিটেরও কোনো জানের নিরাপত্তা নাই। এই যে আমরা যে রাস্তায় চলাফেরা করি, আমাদের কিন্তু কোনো জানের নিরাপত্তা নেই, কিন্তু আমাদের জীবনকে হাতে নিয়ে, বাজি নিয়ে তারপরে আমাদেরকে রাস্তায় চলতে হয়। তো কথা হলো এটাই। তো আমাদের এই স্বাধীনতা, আমাদের 30 লক্ষ মা বোন রক্তের বিনিময়ে, মা বোনের রক্তের বিনিময়ে, ভাই বোনদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে। তা স্বাধীন করেছে আপনার ভাই, আমার ভাই, আপনার চাচা, আমার চাচা, আপনার বাবা, আমার বাবা, সবাই মিলে দেশটাকে স্বাধীন করছে। একা কেউ দেশটাকে স্বাধীন করে নাই। সেই স্বাধীনতার ফসল আমরা পাওয়া দরকার, কারণ আমরা ছেলে সন্তান বেঁচে আছি, আপনারা আছেন। আমরা কি পাচ্ছি? জি, আমি তো মনে করি পাচ্ছি না। কারণ আমাদের স্বাধীনতা কোথায় দেখেন। এদেশে যারা সরকার আসে, সরকারের নিয়ম হলো জনগণ তাদেরকে ভোট দিয়ে, জনগণ তাদেরকে ভোট দিয়ে উইন করে। তারা এমপি হয়, মন্ত্রী হয়, বিভিন্ন পদে তারা যায়, প্রধানমন্ত্রী হয়। তারা ক্ষমতায় আসার পর কি করে? জনগণের উপরে এমনভাবে চেপে বসে, জনগণের রাজা হয়ে, শাসক হয়ে তারা ক্ষমতা চালায়। আসলে কিন্তু তা না। আমরা যে ভোট দিয়ে সবাইকে উইন করি, মানে ভোট দিয়ে জয়যুক্ত করি, তারা মন্ত্রী এমপি হয়, হয়ে কিন্তু আসলে করার কথা যে জনগণের সেবক হওয়ার কথা, জনগণের সেবা করার কথা, এই কাজটা কিন্তু করার কথা, কিন্তু উল্টা হয়। তারা জনগণের শাসক, তারা রাজা হয়ে থাকে, জনগণকে প্রজার মতো হয়ে থাকতে হয়। জনগণকে কোনো কথা বলতে দেয় না, বেশি কথা বললে টুটি চেপে ধরে, আর বেশি কিছু বললে তো গুম করে ফেলে, মেরেও ফেলে। গত সরকারের আমলে, যে সরকার বিদায় হয়েছে জুলাই মাসে, সেই সরকারের আমলে হাজার হাজার ছাত্র জনতা নিখোঁজ হয়েছে, খুন হয়েছে, মার্ডার হয়েছে, গণহত্যা হয়েছে। যে যাই হোক, আসলে তো তারা মনে করেছিল আজীবন ক্ষমতায় থাকবে, কিন্তু আসলে তো আজীবন ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতাটা আল্লাহর তরফ থেকেও আসে এবং জনগণের তরফ থেকেও কিছুটা হয়। জনগণ যাকে চায় তাকে। কিন্তু যারা ক্ষমতায় আসে, তারা মনে করে যে আমরা ক্ষমতায় আসি, আমাদের আর আমরা যতদিন আসি, আমরা ক্ষমতা মরে যাওয়া পর্যন্ত আমরা ক্ষমতা চালিয়ে যাবো। যখন আমার ছেলে সন্তান বা মেয়ে আসবে, তারাই ক্ষমতা চালাবে আমার পরিবর্তে। অন্য কোনো দল বা অন্য কোনো পার্টি, অন্য কোনো লোককে আমরা ক্ষমতায় দেখতে চাই না বা আসতে দেবো না। তারা এইভাবে নিয়ম কানুন করে বিভিন্ন রকম ভাবে, ওই যে বলে যে সংবিধান, 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 সংবিধানের দোহাই দিতে দিতে কাম শেষ। আরে ভাই, সংবিধান তো তারা করে নেয়, বিভিন্ন রকম সংবিধান করে নেয়। এইভাবে এইভাবে নির্বাচন করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। তারা কিন্তু আসলে করে নেয়। তা আমার ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা শুনবেন। আমি ছোট মানুষ, ছোট মানুষ হিসাবে আমি এত কিছু বুঝি না। আমি আমার জ্ঞানে, আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আমি যতটুকু বুঝি সেই কথাগুলি বলতেছি। তারা এইটা মনে করে যে এই ক্ষমতা
আর আমরা ছাড়বো না। কিন্তু আমাদের দেশে যতগুলি বাঙালি আছে সবারই অধিকার আছে ইলেকশন করার, তাদের ভোট করার এবং ভোট দেওয়ার সবারই অধিকার আছে। কারণ আমরা তো স্বাধীন দেশের নাগরিক, আমরা তো কোনো আহ, অন্য কোনো নাগরিক না। আমরা দেশটাকে স্বাধীন করেছি রক্তের বিনিময়ে, 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে, তাই না? ভাই বোনদের রক্তের বিনিময়ে ইজ্জত দিয়ে দেশকে স্বাধীন করা হয়েছে। তাহলে সেই স্বাধীনতা দেশে আজকে এমন কেন হয় যে আমরা ক্ষমতা আসলে আর ক্ষমতা থেকে চিরজীবন নামতে যাব না, অন্যকে ইলেকশন করতে দিব না, রাস্তায় কাউকে মিছিল করতে দিব না, মিটিং করতে দিব না। এই যে দেখেন সেই ফেসিস্ট সরকার আমলে পুলিশ কি বেপরোয়া হয়েছিল, পুলিশের উপরে মানুষের কেন আক্ষেপ ছিল? 15-16টা বছর পুলিশ এত পরিমাণ জ্বালা যন্ত্রণা করেছিল, অনেক মানুষকে পুলিশ হত্যা করেছে, মেরে ফেলেছে, গুম করেছে। পুলিশ ধরে নিয়ে গিয়ে দেখা যায় যে তারা বলেও না যে আমরা ধরে নিয়ে আসছি, গুম করে ফেলে, মেরে ফেলে। এটা পুলিশের প্রশাসন, বড় বড় প্রশাসন থেকে হয়, এগুলি হয়। আর এগুলি হয় শুধু পুলিশ না, এর সাথে যারা ক্ষমতা থাকে, রাজনৈতিক দল, তারাই কিন্তু এটার সাথে জড়িত। তারা পুলিশকে ব্যবহার করে এই কাজগুলি করে দেয়, পুলিশ ইচ্ছা করে করে না। এই জন্য আমি বলতেছি, এই দেশটা যদি স্বাধীন হতে হয়, স্বাধীন হয়েছে, স্বাধীন সবাইকে যদি স্বাধীনতা ভোগ করতে হয়, তাহলে আমাদের যারা ক্ষমতায় আসবে তাদেরকে কি করতে হবে? জনগণের সেবক হিসাবে কাজ করতে হবে। জনগণের প্রজা, মানে জনগণকে প্রজা ভাবা যাবে না, জনগণের রাজা ভাবা যাবে না, জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। সেবক হিসেবে কাজ করলে কি করতে হবে? যারা রাজনীতিতে আসবে অতি প্রথম তাদেরকে ঠিক হতে হবে, তাদের কোনো দুর্নীতি থাকবে না, তারা কোনো ঘুষ বাণিজ্য করবে না, দুর্নীতি থাকবে না, কোনো কেলেঙ্কারি করবে না। এই যে দেখেন যারা ক্ষমতায় থাকে তাদের মন্ত্রী, মিনিস্টার, এমপি, ছেলে, মেয়ে, বোন, ভাগ্নি, ভাস্তি, গোষ্ঠী সুদ্ধা তারা অপকর্ম করে, ব্যাংক লুট করে, লক্ষ লক্ষ কোটি টাকা সুদ নেয়, তারা সুদ কোনোদিন দেয় না। আর আমার গ্রামের যে কৃষক ভাইরা আছে, নিম্ন আয়ের মানুষ, দিন আনে দিন খায়, তারা যদি একটা কাজ করে কিছু টাকা লোন নেয়, জমি জায়গা বন্ধক রেখে, যা কাগজপাতি দিয়ে, সেই টাকা দিতে না পারলে তাদের জমি বাজেয়াপ্ত হয়ে যায়, তাদের জমি ক্রোপ করে, তাদের জমি নিলামে ওঠে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়, বাড়িঘর নিলামে ওঠে। কিন্তু যারা বড় লোক, কোটি কোটি টাকার মালিক, তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা নিয়ে তাদের টাকাও তারা সরকার উঠাতে পারে না, আর তারা কিন্তু পরিশোধও করে না। আর এই কাজটা হয় স্বয়ং একবারে যারা সরকারে থাকে, ক্ষমতায় থাকে, তাদের মাধ্যমে কিন্তু হয়ে যায়। এই যে মন্ত্রী, এমপি, মিনিস্টারের ছেলেমেয়েরা যে দুর্নীতিবাজ, তারা বিভিন্ন রকম নারী কেলেঙ্কারি করে, বিভিন্ন রকম ভাবে ধর্ষণ করে, যদি পুলিশে ধরে না, যদি কেস করতে যায়, অনেক সময় দেখে পুলিশ কেসও নিচ্ছে না। কেস নিলে কি হবে? ওই যে একটা বিষয় আছে যে মন্ত্রীর ছেলে, এমপির ছেলে, যদি পুলিশ কেস নেয় বা ওসি কেস নেয়, সে তার চাকরি থাকবে না বা তাকে খাগড়াছড়ি, বান্দরবান ট্রান্সফার করে দেবে। এইটা কেন হয়? এইটা করা যাবে না। এই জন্য যারা ক্ষমতায় আসবে তাদেরকে হতে হবে সলিড, তাদেরকে কোনো দুর্নীতি করা যাবে না, সুদ বাণিজ্য, ঘুষ চলবে না। আর পুলিশের যে চাকরি 15 থেকে 20 হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়, সেই একদম নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে। নিয়োগ বাণিজ্য বন্ধ করে সেই রাজনৈতিক দল যারা দেশ চালাবে তাদেরকে স্বচ্ছভাবে থাকতে হবে। তারা যেন ওই যে ক্ষমতায় আসার আগে এই চাটির ঘর, মানে যে বেড়ার ঘর, টিনের বেড়া বিভিন্ন রকম ছিল, কিন্তু ক্ষমতা যখন আসার পরে, ক্ষমতা থাকার পরে এরকম ঘর ছিল, ক্ষমতা আসার পরে তাদের কোটি কোটি টাকা, বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, দুর্নীতি করে বিভিন্ন রকম ভাবে। এই টাকাগুলি হলো জনগণের টাকা, দেশের টাকা। এই টাকাগুলি যদি অপকর্ম করে, দুর্নীতি করে তারা আত্মসাৎ না করে, তাহলে আমাদের দেশটা অন্যান্য দেশ থেকে পিছিয়ে থাকতো না। অনেক স্বনির্ভর দেশ হতো। অন্যান্য দেশের লোকেরা আমাদের দেশে কাজ করতে পারতো। এই টাকাগুলি তারা বিদেশে পাচার করে বিভিন্ন রকম বাড়ি গাড়ি করতেছে, বিভিন্ন রকম আয়াস, মানে আয়েসে থাকতেছে। আর তাদের হাজার হাজার কোটি টাকা, ভাই এত টাকা লাগবে কেন? আমি বেঁচে আছি, আমি মরে যাব কয়দিন পরে, আমাকে কত কোটি টাকা লাগবে? তারা যে এত হাজার হাজার কোটি টাকা ইনকাম করে, ভাই কি জন্য আপনারা করেন? আমাকে একটু বলবেন, কেউ বলবেন আমাকে এত টাকা কেন লাগবে আপনার? আপনি তো কয় বছর বাঁচবেন, তারপরে তো আপনি মারা যাবেন। এই যে কতগুলা মন্ত্রী, এমপি মারা গেছে, তারা কয় কোটি টাকা কবরে নিয়ে গেছে, 1 টাকাও নিয়ে দেয়, তাদের ছেলে সন্তানের জন্য রেখে গেছে। আর যে টাকা হাজার হাজার কোটি টাকা তারা রেখে গেছে, তার 14 গোষ্ঠী যদি বসে বসে খেয়ে, বসে বসে খায়, তারপর পুরো মানে এত পরিমাণ টাকা হয়ে গেছে তাদের, মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকা, সুইস ব্যাংকে টাকা, বিদেশে টাকা, বিদেশে বাড়ি কিনে, গাড়ি কিনে, এত হাজার হাজার কোটি টাকা, এত টাকা করা যাবে না। আমাদের 1 নম্বর, যারা রাজনীতিতে আসবে, আমি সংক্ষেপে বলেই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি বেশিক্ষণ বাড়াবো না, সংক্ষেপে বলে শেষ করে দিব। যারা রাজনীতিতে আসবে, ইলেকশন করার আগে, যারা ক্ষমতায় আসার আগে তাদের যে সম্পদ ছিল, সেই সম্পদের মানে স্বচ্ছ হিসাব দিবে। এবং যে কয় বছর তারা ক্ষমতায় থাকবে তাদের সম্পদ 1 টাকাও বাড়তি হবে না, এইরকম থাকতে হবে।
আর দ্বিতীয় কথা, যে মন্ত্রীর ছেলে, এমপির ছেলে বা মেয়ে অপকর্ম করছে, দুর্নীতি করছে, পুলিশে ধরলে তাদেরকে হ্যালো বলে ছেড়ে দেবে। হ্যালো, তুমি ধরছো কেন? পুলিশ ভয়ে ছেড়ে দেবে। এটা হবে না। যে ব্যক্তি দোষী হবে, যে ব্যক্তি অপরাধ করবে, তার সঠিক বিচার হতে হবে। যদি এই সঠিক বিচারটা বাংলাদেশে হতো, আর ঘুষ এবং দুর্নীতি বন্ধ হতো, তাহলে আমাদের বাংলাদেশে এত খুন, মার্ডার, খারাপই হতো না। এই সরকাররা যখন ক্ষমতায় এসে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, তখন সাধারণ জনগণ হায় হায় করে, হায় হায়। আর কিছু ব্যবসায়ী আছে, তারাও যে আমরা ব্যবসা করে তো পারতেছি না। আবার কিছু সরকার দলীয় লোক আছে, তারা টেন্ডারবাজি হয়ে যায়, বিভিন্ন জায়গায় চাঁদা, বিভিন্ন রোডের মধ্যে যে দোকানগুলি আছে, ফুটপাতের দোকানগুলি, সেই দোকানগুলি তারা দখল করে সেই ফুটপাতের দোকান থেকে তারা চাঁদা নিয়ে হাজার হাজার কোটি টাকা তারা ইনকাম করতেছে। ইনকাম করে এক একজনের কলা গাছ হয়ে গেছে, ফুলের কলা গাছ হয়ে গেছে, এবং মোটা হয়ে গেছে। ভাই, এই বাণিজ্যগুলো যদি বন্ধ করতে পারেন, তাহলে বাংলাদেশে শান্তি আসবে। নতুবা কিয়ামত পর্যন্ত আর বাংলাদেশে কোনো শান্তি আসবে না। তাই আমাদেরকে এই চিন্তা ভাবনা করতে হবে যে আওয়ামী লীগ আর বিএনপি একই, কিন্তু তারা একই। কিন্তু আওয়ামী লীগ হলো মুসলমানদের বিরুদ্ধে ছিল, এই ভারতের নতজানু তারা স্বীকার করতো, ভারতের কথা শুনতো। বিএনপি সেটা একটু কম করে, কিন্তু খাসিলত দুইজনের সমান। দুই দুই দলেই চাঁদাবাজ, দুই দলেই টেন্ডারবাজি, দুই দলেই খুন খারাপি, ছিনতাই, মার্ডার, এমপি মন্ত্রীর ছেলেরা অপকর্ম করেই তারা। এরকম হাজারো প্রমাণ আছে। যাই হোক, শেষমেশ আমি একটা কথা বলে দিব, যে এই যে ব্যবসায়ী না কি আমি জানি না, শুনি যে ব্যবসায়ী, আবার বলি যে তারা যারা মারছে তারাও বিএনপির লোক, যারা যে ব্যক্তি মারা গেছে সেও বিএনপির লোক। তারা ব্যবসা নিয়ে আগে থেকে কোন দল ছিল না। যাই হোক, যাই কিছু ছিল না কেন ভাই, ভাই আমি যেমন কথা বলতেছি, আপনার যেমন ভাই, বোন, বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, আমারও আছে, সবারই আছে। আরে ভাই, একটা মানুষ আল্লাহ সৃষ্টি করে, এমন কোন বৈজ্ঞানিকের বাপের ক্ষমতা নাই একটা মানুষকে সে সৃষ্টি করবে। সৃষ্টি তো করতেই পারবে না। এই যে আল্লাহ পাক যে এই যে নিঃশ্বাসটা নিয়ে যায়, মৃত্যু দেয়, সেই মৃত্যুটা ঠেকানোর জন্য কোটি কোটি টাকা দিল, হাজার হাজার কোটি টাকা দুনিয়াটা একদিকে দিলে সেই মানুষটাকে ঠেকাতে পারবে? মৃত্যু ঠেকাতে পারবে না। তা আপনি যদি একটা জীবন দিতে না পারেন, আপনি যদি একটা মৃত্যু ব্যক্তির জীবনকে ফিরিয়ে দিতে না পারেন, তাহলে আপনি একজনকে মারবেন, কোন অধিকারে মারবেন? এই ক্ষমতা কে দিয়েছে আপনাকে? বুঝতে পারছেন বিষয়টা? আর মানুষ হয়ে মানুষকে যেভাবে দেখলাম, তাকে আগে যে মারছে সেই মারাটা তো দেখি নাই। অল্প সময়, কয়েক সেকেন্ড, 1 মিনিটও হবে না, একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওটা রাস্তার ফুটপাতের পাশে ফেলে, পানি পড়তেছে, পানিওয়ালা রাস্তায়, তাকে উলঙ্গ অবস্থায় যেভাবে মারছে, সে নড়তে পারতেছে না, মানে তার জ্ঞান নাই। তার আগে তাহলে কিভাবে তাকে মারা হয়েছে? শেষমেশে তাকে এই বড় বড় পাথর দিয়ে উঁচা করে করে পেটের মধ্যে, শরীরের মধ্যে, মুখের মধ্যে পর্যন্ত মারছে ভাই, মুখের মধ্যে পর্যন্ত মারছে। আমি বারবার ভিডিওটা দেখে আমার বুক ফেটে কান্না চলে আসে। হায় রে, মানুষ এত নিষ্ঠুর হয়? তারা কি আসলে মানুষ? তারা কি আসলে মানুষ, না মানুষ রূপী নরপশু? হুম, তাদের তো কিয়ামতের দিন বিচার তো হবেই। কিন্তু দুনিয়াতে তাদের এমন বিচার হওয়া দরকার, যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে তাদেরকে এইভাবে যারা মারছে, তাদেরকে ওইভাবে মারা দরকার, মানুষ দেখে শিক্ষা হোক। তা আমি ভিডিওটা শেষ করব। তাই আমি কি বললাম আপনারা বুঝতে পারছেন। এই দেশের সরকার প্রথমে হতে হবে ভালো, সৎ সরকার হতে হবে, দুর্নীতি করবে না। তারপরে সরকারের যে যারা মন্ত্রী এমপি থাকবে, তাদের ছেলে মেয়েরা দুর্নীতিবাজ হবে না, তাদের আত্মীয় স্বজনরা দুর্নীতি করবে না, অপকর্ম করবে না। আর পুলিশ বাণিজ্য, যে পুলিশের যে দেওয়া হয়, এই নিয়োগ দেওয়া হয়, সেখানে যে অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা, পুলিশ দুর্নীতি করে কেন, ঘুষ খায় কেন? আগে যে কোনো জায়গায় মামলা দিতে গেলে মামলায় নেয় না, কেন নেয় না? এই কাজগুলি বন্ধ করতে হবে। পুলিশের ঘুষ, সরকারের পক্ষ থেকে ঘুষ বন্ধ করতে হবে, আর পুলিশের পক্ষ থেকে ঘুষ বন্ধ করতে হবে। যদি এই ঘুষ বাণিজ্যটা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে খুন খারাপই হবে না, মার্ডারও হবে না। সবাই টাকা ইনকাম করবে। তুমি ইনকাম করো, তোমার ব্যবসা বাণিজ্য করো, রাজনীতি করো, যেভাবে করো করো, তুমি যেটা প্রাপ্য সেটাই তুমি করো। কিন্তু মানুষের উপরে চাপিয়ে দিয়ে, এই যে ফুটপাতের দোকানে দখলবাজি করে, চাঁদাদারি করে, মাসোয়ারা দিয়ে তোমাকে চলতে হবে, এইটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে পুলিশের কাজ করতে হবে এখন থেকে, যদি এই বাংলাদেশে শান্তি করতে চান। না হলে শান্তি হবে না। পুলিশের কাজ পুলিশকে দেওয়া হবে না, কারণ পুলিশরা ঘুষ খাবেই। কারণ তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে, তারা ঘুষ খাবেই। তারা যে টাকা ঘুষ দিছে, তারা পেনশনে গেলে এত টাকা পাবে না, তাহলে সেই টাকাটা তো তারা ঘুষ খেয়ে তো টাকাটা উঠাবে, তাই না? অনেক পুলিশ ভাইয়েরা যদি এটা আমার ভিডিওটা শুনে
বা আমার এই ভিডিওটা দেখে, তাহলে তারা খারাপ লাগবে। ওই যে বলছি যে উচিত কথায় বন্ধু বেজার আর গরম ভাতে বিড়াল বেজার। আমি তো উচিত কথা বলতেছি, অনেকের খারাপ লাগবে। এই জন্য আগে প্রথম সরকারকে ঠিক হতে হবে, তাদের চেলাপেলা, তাদের আত্মীয় স্বজন সব ঠিক হতে হবে, তারপর পুলিশ ঠিক হতে হবে, তারপর দেখবেন জনগণ এমনি ঠিক হয়ে গেছে। আর একটি কথা, দেখেন বিগত সরকার আমলে এখন যারা বিরোধী দল আছে, মানে বিএনপি, নামই বলি বিএনপি, বিভিন্ন বড় বড় নেতারা জেলখানায় ছিল। এই আমাদের কোর্ট তাদেরকে কেউ যেমন লুৎফুজ্জামান বাবরকে ফাঁসির আদেশ দিয়েছিল, সে ফাঁসির অপেক্ষায় কারাগারে গুনতেছিল, ফাঁসির অপেক্ষায় গুনতেছিল। আরো অনেক নেতারা ফাঁসি, যাবজ্জীবন জেল। দেলোয়ার হোসেন সাইদিকে মেরে ফেললো, সে তো হয়তো আজকে যদি বেঁচে থাকতো দেলোয়ার হোসেন সাইদি, তাহলে আজকে মুক্তি পেয়ে যেত। কিন্তু অন্য অন্য নেতারা বের হয়ে গেছে। কিন্তু সেই দিন, যেদিন ফেসিস্ট সরকার এই দেশ পরিচালনা করছে, সেদিন এই কোর্ট তাদেরকে ফাঁসির আদেশ দিয়েছে, কাউকে যাবজ্জীবন দিয়েছে। আর সেই কোর্ট আজকে কি করলো, আজকে খালাস দিয়ে দিল। এটা ভাই কেমন? আমি তো বুঝে আসে না, কি বিচার হলো? আগে কেন তাদের খালাস হলো না, এখন কেন হলো ভাই? এরকম বিচার তো আমরা চাই না। আমরা সত্য বিচার চাই, যেটা সঠিক সেই বিচারটা চাই। তো আমি সর্বশেষ এই কথাটাই বলবো যে মিটফুটের যে মারামারিটা হলো, পাথর দিয়ে একটা লোককে কিভাবে মারে, এই কথাটা আমি বলতেই পারি না। আমার দিন রাত সবসময় খালি কল্পনা, যারা মারছে তারা কি মানুষ? তার যত দোষ থাক না কেন, যে লোককে মারছে তার যতই দোষ থাক না কেন, তাকে তোমরা ধরে নিয়ে পুলিশের কাছে দাও, হ্যান্ড ওভার করো, আইনের মাধ্যমে তার বিচার হবে। তোমরা নিজ হাতে কেন মারলা? সেও তো মানুষ, সে তার কি রকম লাগছে জীবনটা যখন বের হয়ে যায় এই অবস্থায়। তোমরা যে মারলা, তোমরা কি একটু অনুভব করলা না? তোমাদের মাথায় কি কিছু নাই? তোমাদের মধ্যে কি মানুষত্ব নাই? পশু তো এতটাও খারাপ হবে না ভাই, পশু এতটা খারাপ হবে না যেভাবে মানুষ আছে। তা আমি আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না, এখানে শেষ করবো। কারো ভালো লাগতে পারে, কারো খারাপও লাগতে পারে। আমার যদি কোনো এই বক্তব্যের মধ্যে কোনো কথাবার্তা ভুল হয়ে থাকে, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।